দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার বিনম্র প্রণাম জানাই। পরমাতা জগজ্জননী শ্রী শ্রী পরমা রাতুল চরণে আমার বিনম্র প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী বরদা রাতুল চরণে আমার বিনম্র প্রণাম জানাই। আচার্যদেব শ্রী দাদা রাতুল চরণে আমার বিনম্র প্রণাম জানাই। পূজনীয় বাবাদের চরণে আমার বিনম্র প্রণাম জানাই। পূজনীয় অবিন্দার চরণেও আমার বিনম্র প্রণাম জানাই। ঠাকুরবাড়ির সকলের চরণেই আমার বিনম্র প্রণাম জানাই। শ্রদ্ধেয় দাদা মায়েদের এবং গুরুজনদের, যারা শুনছেন বা শুনবেন, সকল চেনা অচেনা, দীক্ষিত অদীক্ষিতই হোক, ধর্ম আলোচক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ঠাকুরকে নিয়ে যারা চলছেন ইষ্টতপা, সকলেরই যথাযোগ্য স্থানে আমার প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয় গুরু জানাই। আমার তেমন জ্ঞানের আলোক নেই, আমি বলি, আমি বিভিন্ন আলোচনা বই পড়ে এবং যে দাদারা লিখেন, সম্পাদকীয় দাদা হোক, সাহিত্যিকরাই হোক, ওনাদের থেকে পড়ে আমি যে অনুপ্রেরণা পাই, আমি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করি। ভুল হলে মাফ করবেন, কেননা আমার তো তেমন জ্ঞান নেই। তো এখানে আমি পড়েছি যে ঠাকুর সব ভক্তবৃন্দ নিয়ে বসে আছেন, সকাল থেকে বসে থাকেন, সেই হিমায়তপুরেও ছিলেন বসে, দেওঘরে এসেও বসে থাকেন, সবার সমস্যা মিটমাট করতে থাকেন, যত রকমের সমস্যা হোক, সেই আর বড় নেতারা বা রাজনীতিবিদরা, দর্শনেরা, অর্থনীতিবিদরা, শিক্ষকরা, আরও অনেক মায়েদের নানান সমাধান সমস্যা সব করেই থাকেন। তো এখানে মানে আলোচনা হচ্ছিল যে অভাবে স্বভাব নষ্ট, অর্থাৎ অভাবে তাড়নাতে মানুষ বাধ্য হয়ে নিজের স্বভাব চরিত্র নষ্ট করে ফেলে, তো আকাম কুকাম ইত্যাদিও করে চলে। ঠাকুর প্রচলিত অর্থে এই কথাটাকে বিশ্বাস করতেন না বা মানতেনও না। ঠাকুর বলেন যে স্বভাব গুণে অভাব নষ্ট, এটা কিন্তু খাঁটি স্পষ্ট। তো প্রফুল্ল চ্যাটার্জি নামে এক ভদ্রলোক ঠাকুরকে সরাসরি প্রশ্ন করলেন, এর মানে কি? ঠাকুর বললেন, মানুষকে পেতে হয় বিধি মাফিক করে। মানুষের স্বভাবটা যদি এমনতর হয় যাতে বিধি মাফিক করাটা তার শত হয়ে ওঠে, সেবায় মানুষের হৃদয় জয় করার অভ্যাস তাকে পেয়ে বসে, উৎস অভিমুখতা অকট্ট হয়ে তাকে অপমাদি করে তোলে, তাহলে মা লক্ষ্মী তো তার পিছনে পিছনেই ছোটেন। নারায়ণী অর্থাৎ সত্তাবর্ধনী সেবা যার স্বভাব, প্রকৃতি তার পরিচর্যার জন্য ব্যগ্র হয়ে ওঠে। কেউ যদি প্রত্যাশা পীড়িত হয়ে 2-4 দিন ওই ধাঁচে চলে, উপযুক্ত ফল না পেয়ে ওই চলন ছেড়ে দেয়, তাহলে বুঝতে হবে ওটা তার স্বভাবগত হয়নি, তাই অভাব তাকে ছাড়ে না। তো প্রত্যেকটি মানুষই বাঁচতে চায়, বাড়তে চায় এবং সত্তার এই চাহিদা পূরণ করতে চায়, মুখ্যত অর্থনৈতিক মেরুদণ্ডকে ভিত্তি করে। তো অর্থ উপার্জনের লক্ষ্যে ন্যায় নীতিহীন হয়ে আজ দেখছি আমরা যে এক ভয়ঙ্কর প্রতিযোগিতায় সবাই মেতে উঠেছে। এই প্রতিযোগিতা যত বাড়ছে, অর্থনৈতিক ক্ষুদ্র স্বার্থের লড়াই অন্ধ গলি থেকে রাজপথে অবধি ছড়িয়ে পড়ছে, ফলে মানুষের কাছেই সবচেয়ে বেশি অসহায় পড়ছে। মানব সম্পদ অর্থাৎ সহায় সম্পদের ভাণ্ডারও অব্যবস্থা হয়ে যাচ্ছে, কারণ মানুষের চিন্তা কর্মের মধ্যে কোনো শুভ সঙ্গতি থাকছে না। ঠাকুর তাই উপযুক্ত বোধ ও কর্মের বিনায়িত সঙ্গতিশীল মানুষকে অর্থনৈতিক বিকাশের প্রধান সহায় বলে মনে করতেন এবং সর্ব অবস্থায় সমাজের প্রত্যেকটি মানুষের আর্থ সামাজিক উন্নয়নমুখী কর্ম যাতে পারস্পরিক স্বার্থপূরণই হয়, পরিবেশ ও সমাজের সহায় সম্পদ উৎসৃজনে সহায়ক হয়, সেই দিকে বিশেষ গুরুত্ব দিতেন। তো আসুন, আমি এক যুবক ঠাকুরকে এসে বলল, চাকরি বা ব্যবসায়ী জাতীয় অর্থকরী কিছু একটা করার ইচ্ছা, কি করবে? তো ঠাকুর বললেন যে পরনির্ভরশীল বা আজ্ঞা অনুবর্তী সেবা, এইটা তিনি ভালো পান না, কারণ ভরণ পোষণের জন্য দায়িত্ব নেবে আর তার বিনিময়ে আমি তার হুকুম তামিল করে যাব, খাটতে আমি রাজি আছি, কিন্তু নিজের মাথা খাটিয়ে দায়িত্ব ঝুঁকি নিয়ে কিছু ঝামেলা পোহাতে রাজি নেই। একজন যতই ইফিসিয়েন্ট দক্ষ হোক না কেন, যদি সে স্বাধীন ও সৎভাবে জীবিকা অর্জন করার যোগ্যতা অর্জন না করে, তাহলে তার আত্মপ্রত্যয় গজায় না, ফলে ভয় ও দুর্বলতাও যায় না। তো তিনি বলছেন যে অর্থের জন্যই তিনি মানে চাকরি করেন, কিন্তু সেই চাকরি না করে সেই বুদ্ধিটা যদি সে বিজনেসে লাগায়, সেটা অনেক ভালো। তো মানুষ অর্থস্বার্থী না হয়ে সেবাস্বার্থী ও লোকস্বার্থী হয়ে যদি চলে, তাতে নিজেরও মঙ্গল হয়, পরিবেশেরও মঙ্গল হয়। ঠাকুর সর্বক্ষেত্রে চাকরি বিরোধী ছিলেন। নিজস্ব উদ্যোগে যাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়, চাকরি একমাত্র ভরসা, তারা অগত্য চাকরি করবে, কিন্তু দৃষ্টিভঙ্গি বা মানসিকতা
পরিবার যে কোনো লোক সেবা স্বার্থী থাকে, নিজে যোগ্য হয়ে ওঠার এবং পাশাপাশি অন্যদেরও যোগ্য করে তোলার লক্ষ্য যেন কর্মের মধ্যে ক্রিয়াশীল থাকে। ঠাকুর নিজে যেমন সর্বতভাবে লোকপালী লোকচর্যায় ছিলেন, ঠিক তেমনি প্রত্যেকটি মানুষও যাতে পরস্পরের স্বার্থে স্বার্থান্বিত হয়ে চলনে চলে, লোকচর্য পরায়ণ অর্থকারী কাজকে পেশা হিসাবে গ্রহণ করে সপরিবেশ সুখ ও আনন্দ ভোগ করতে পারে। এই সুবীক্ষণী তাৎপর্য থেকে ঠাকুরের অর্থনৈতিক দর্শন উঠে এসেছে ব্যক্তি, পরিবার, পরিবেশ, পরিস্থিতি, সমাজ, রাষ্ট্র সব কিছু। তাই এই পারিপার্শ্বিক ও পরিবেশের প্রয়োজন পূরণ লোকচর্যী দৃষ্টিভঙ্গি থেকে ঠাকুর পাবনায় থাকাকালীন সৎসঙ্গ আশ্রমে কুটির শিল্পের প্রত্যয়ন করেছিলেন। গ্রাম উন্নয়নের লক্ষ্যে বিশেষত গুরুত্ব দিয়েছিলেন উন্নত কৃষি উৎপাদন গবেষণায়। ঠাকুর তখনই বলেছিলেন, দুনিয়ায় দারিদ্র কতখানি বুঝতে গেলে কৃষকের ঘরে উঁকি মারলে সহজেই বুঝতে পারা যায়। কৃষকদের ঘর সম্পদে যেমন যতটুকু ভরপুর থাকে, দেশের সাধারণ সম্পদও তেমনিভাবে ততগুণে মাথা তোলা দিতে থাকে। 1942 সালে ঠাকুর বলেছিলেন, আমি কৃষির উপরে এত জোর দিচ্ছি এই জন্য যে জীবনটা যত পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হয় তাই ভালো। এটা আমাদের হাতে ভিতরকার জিনিস। এর উপর দাঁড়িয়ে যত সহজে আমাদের পেটের ভাতের ব্যবস্থা হতে পারে। কিন্তু কৃষিকাজটাকে আজকাল আমরা অনেকে অমর্যাদাকর মনে করি। আমরা সব ভদ্রলোক হয়ে গেছি কিনা, তাই চাকরির দিকেই নজর বেশি। কৃষিটা যেন ভদ্রলোকের কাজ নয়। অথচ এ কথা ভুলে যায় যে আমাদের জনক, আমাদের বলরাম নিজ হাতে কৃষি কাজ করে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজের মাঠে গরুও চড়িয়েছেন। আর কৃষির সঙ্গে আমাদের কৃষ্টির আছে একটা নারীর যোগ। কৃষি সম্পদকে ভিত্তি করে অনেক কৃষি ভিত্তিক শিল্প গড়ে উঠেছিল। তো প্রধানত ঠাকুর বলছেন লক্ষ্য রাখতে হবে দৈনন্দিন ব্যবহারে কোনো জিনিস আর সেগুলির দিকে তৈরি করার জোর দিতে হবে। তো এই প্রয়োজন পূরণী দৃষ্টিভঙ্গি বিচার বিশ্লেষণ করে প্রত্যেক পরিবারে কটেজ ইন্ডাস্ট্রি গড়ে তোলার কথা বলেছেন ঠাকুর। প্রত্যেক ফ্যামিলিতে কটেজ ইন্ডাস্ট্রি থাকা ভালো। আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেরই তার সাধ্য সুযোগ মতো অংশগ্রহণ করা ভালো। এতে আইডেল ব্রেন মানে অলস মস্তিষ্ক থাকে না, প্রত্যেকেই দক্ষ হয় এবং ভিতর থেকে তারা নিজেই গঠিত হয়ে ওঠে। তো কৃষি শিল্প উৎপাদিত সামগ্রী সুষ্ঠুভাবে বিপণন করা অর্থনৈতিক একটি উল্লেখযোগ্য ঘটনা। তো যদি যত উৎপাদন করলেও তারা ওইগুলো লেনদেনও করতে পারবে। ঠাকুর এই জন্য চাকরির চাইতে ব্যবসা বেশি পছন্দ করতেন। তো তিনি টিনের ঘরে বসে আছেন, বজ্রনন্দা, হরিনন্দন দা, ননীদা অনেকেই বসে আছেন। তো সাহেবগঞ্জ থেকে এক মারুরি যুবক এসে ঠাকুরকে নিবেদন করলো যে সে কিছু করে উঠতে পারছে না। তখন ঠাকুর ওই বেকার যুবকটিকে বললেন, নকরি থেকে ব্যবসা করা ভালো। তো তিনি উদাহরণ দিলেন দুইটা ঠাকুর। গণেশীলাল বলে একজনকে জানি, সে সকালে স্টেশনে দাঁত মাজার ছাই ও মুখ ধোয়ার জল বিক্রি করতো রোজ। এই করে সে রোজগার করত। বাবুদের সহযোগিতায় স্টেশনে স্টলের অনুপন্থী পেল, এমনি এমনি সে বড় হয়ে গেল। তো একজনকে উনি ঠাকুর বলছেন যে আমি দেখেছি ঘাস বিক্রি করে দাঁড়িয়ে গেল। তো এইরকম কত এক্সাম্পল আছে চোখের সামনে। ঠাকুর বলছেন আমি দেখছি এই ছোট ছোট বিজনেস করেই বড় হয়েছে। তো ভয়ের কিছু নাই, করলেই হয়। ব্যবসা করতে কড়া চোখ লাগে, কখনো মূলধন ভাঙতে নেই। না করে কিছু ভাবলে মানুষ বুড়ো বাক হয়ে যায়। অল্প থেকে শুরু করে ধীরে ধীরেই বড় হতে হয়। শুধু পাওয়ার কথা ভাবলে হবে না, মানুষকে যতখানি পারো তার দেওয়ার বুদ্ধি দেখতে হবে। যে তোমাকে লাভবান করে তাকে অপেক্ষা করো না। তো বলছে ভাগের কারবার ভালো না। আবার বলছি লক্ষ্মী গায়ে যেন হাত না পড়ে। মূলধন হলো লক্ষ্মী, লক্ষ্মীকে রক্ষা করতে হবে, লাভের অংশ যোগ করে বাড়াতে হবে, হিসাবপত্র ঠিক মতো রাখতে হবে, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কথার খেলাপ করতে নেই, পরিচালনটা হওয়া চাই লাভজনক, ব্যবসার মূলে থাকা চাই সেবা বুদ্ধি। তো ঠাকুর বলতেন তুমি যদি নিজের মাথা খাটিয়ে একটা কিছু করে উন্নতি লাভ করো তাহলে তুমি আরো 5 জনকে উন্নতির পথ দেখাতে পারবে। তাই যেখানে আছো আশপাশ লক্ষ্য করে ভেবে দেখো তোমার সামর্থ্য সুবিধা সঙ্গতি মতো এমন কি করতে পারো যাতে লোকেরও উপকার হয় আর তুমিও দাঁড়াতে পারো। তুমি তোমার অঙ্ক কষে দেবার চাইতে তুমি যাতে অঙ্ক কষতে পারো তাই করাই কি ভালো নয়? ঠাকুর বলছেন। তো আমরা দেখি প্রতিটি মানুষ যাতে নিজ নিজ কর্মক্ষেত্রে নিজ নিজ যোগ্যতার মধ্য দিয়ে অন্যকে যোগ্য করে তোলে, সেবা সাহায্যে, এটাই হলো ঠাকুরের অর্থনীতির মৌলিক পরিভাষা। বর্তমান আচার্যদেব শ্রী দাদাও আমাদের ওইভাবে উজ্জীবিত করছেন। উচ্চ শিক্ষার্থী বিদেশি গমনের আশীর্বাদ প্রার্থী এক যুবককে শ্রী দাদা আশীর্বাদ করে বললেন, বিদেশে যাবে খুবই ভালো, জীবনে বড় হয়ে ওঠো। তো বড় হওয়া মানে কি ছেলেটিকে জিজ্ঞাসা করলেন। তো দাদা বললেন পরে যে বড় হওয়া মানে শুধু ধন সম্পদে বড় হওয়া না, বড় হওয়া মানে নিজে
তেমন তোর যোগ্য হয়ে ওঠা, যাতে নিজের যোগ্যতা আশেপাশে আরো 10-5 জনকে টেনে তোলা যায়, যোগ্য করা যায়, যোগ্যতায় তাদেরকে ক্ষমতা অর্জন করা যায়। ভবিষ্যতে এরাই তোমার জীবনে আসল সম্পদ হয়ে উঠবে। তো পূজ্যপাদ শ্রী দাদা এখানে অর্থ সম্পদের চাইতে লোক সম্পদের উপরে বেশি গুরুত্ব দিয়েছেন। এটাই ঠাকুরের দিব্য জীবন দর্শন, অর্থনীতি, পরিপোষণী দিগদর্শন। তো এখানে আজ তো অনলাইনের মাধ্যমে অনেক ঠাকুরের দয়ার কথা শুনি, সেখান থেকে আমি বলছি, এক দাদা আলোচনা করছিলেন, সাম মিস্টার জোয়ারদার দা। তো ঠাকুর নাকি বলছিলেন উনাকে, উনার বাবাকে, যে কয়টা ছেলে মেয়ে, বলছে ঠাকুর বলছেন, ঠাকুর যে অন্তর্যামী সেই আর কি, ঠাকুর মানে বর্তমান ভবিষ্যৎ অতীত সবই মানে ওনার মানে দর্পণে বা জানেনি উনি। তো বলছেন যে 5 ছেলে, উনি বলছেন না তোমার 3 ছেলে, এরকম বলে দিয়েছিল। তো দাদা বলছেন ঠিকই, আমার 2 ভাই মারা গেছে, আমরা আজ 3 জনই আছি। তো ওনার বাবা ঠাকুরের সাথে সব সময় মানে চলাফেরা সহকারী হিসেবে সব সময় ছিলেন, সব সেবা দিয়ে সব সময় থাকতেন। তো ওনাকে একদিন বললেন যে আমার 20,000 টাকা দরকার, কাশিতে যোগ্য হবে মৃত্যু সঞ্জীবিনী, তো তুমি ফার্স্ট ক্লাসে সকালে উঠে ট্রেনে চলে যাও, তো তারপরে তুমি ব্যবস্থা করে নিয়ে আসো। তো কোথায় পাবে, কিভাবে, ঠাকুর আর কিছু বললেন না, উনি বললেন যে ফার্স্ট ক্লাসে করে যেতে হবে। তো উনি ফার্স্ট ক্লাস টিকিট কেটে সেই কূপের মধ্যে বসে মাথায় ঘোমটা দিয়ে ধ্যান করতে করতে যাচ্ছেন। ঠাকুর যখন বলেছে হবেই কিছু না কিছু, তো যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, সেইখানে কূপের মধ্যে এক মারোয়ারি বসেছিল। মারোয়ারি ওনাকে ঘোমটা দেখে মারোয়ারি একবার ঘুমিয়ে নিলেন। ঘুমের থেকে ওঠার পরে দেখলেন উনি ওইভাবে বসে আছেন। তো বলছেন কি দাদা, আপনি যে মাথায় এরকম ঘোমটা দিয়ে বসে আছেন কি? না, আমি ঠাকুরের নাম জপ করছি। তারপরে আরো কথা হতে হতে বললো ঠাকুরই আমাকে এই বলেছে। তো অনেক শোনার পরে সেই মারোয়ারি বলল, হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে, আমি দিব, আমি এটা অন্য একটা কাজের জন্য রেখেছিলাম। তো এইভাবে ওনার জোগাড় হয়ে গেল। উনি এসে ঠাকুরকে বললেন, তো কোনো জায়গার নাম নাই, এই নাই সেই নাই, কিভাবে যে জোগাড় হয়ে গেল ওনার। উনি বললেন, পরে ওই মারোয়ারিকে বলেছিলেন আপনার যদি দেবার ইচ্ছা হয় আমি অমুক জায়গায় থাকবো, আপনি আসবেন। তো উনি গিয়ে টাকাটা দিয়ে দিলেন। তো উনি টাকাটা নিয়ে পরে ঠাকুরের কাছে আসলেন। তো এইভাবে ঠাকুর যা আশীর্বাদ করে ঠিকই হয়ে যায়। হ্যাঁ, আমরা বিচলিত হয়ে পড়ি। তো আজও 3.5 কোটি দীক্ষার কথাও আছে, দেবসিদা বলছে, সবই রেডি হয়ে আছে, আমাদের একটু কষ্ট করতে হবে, দৌড়ে দৌড়ে গিয়ে বলতে হবে সবাইকে। তো জয় গুরু, বন্দে পুরুষোত্তম, আপনাদের শরীর এবং সুস্থ থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন, এটাই আমি দয়ালের চরণে নিবেদন করি। জয় গুরু।